নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সাহিত্য ইতিহাসের অন্তর্গত আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত থেকে এবারে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। আমি আজকের এই আলোচনাটা একটু অন্য রকমে করব, যেহেতু আমি তোমাদের এখান থেকে এই আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত থেকে টেক্সট আলোচনা করিনি বা বিষয়বস্তু আলোচনা করিনি, শর্ট কোশ্চেন আলোচনা করছি। তাই শর্ট কোশ্চেনটার সঙ্গে সঙ্গে একটা শর্ট কোশ্চেনের সঙ্গে সঙ্গে অন্য যে শর্ট কোশ্চেন কি রিলেটেড থাকতে পারে সেই শর্ট কোশ্চেনগুলোও আমি আলোচনা করে দেব। তাই প্রত্যেককে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। আজকের এই আলোচনাটা দেখলে এখানের এই প্রশ্নগুলো সমাধান তোমরা যদি করে যাও, এর বাইরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না। তো শুরু করছি আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত। প্রথম রয়েছে কি না, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো বা বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন বলছে, একজন ভারতীয় জ্যোতির্বিদকে, একজন ভারতীয় জ্যোতির্বিদকে না আর্যভট্ট। একজন ভারতীয় জ্যোতির্বিদ হলো তাহলে কে না আর্যভট্ট। এই আর্যভট্ট 476 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। এই আর্যভট্ট 476 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে কোথায় না পাটলিপুত্রে। আর্যভট্ট 476 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে কোথায় না পাটলিপুত্রে। তাহলে প্রথম প্রশ্ন কি দেখলাম না আর্যভট্ট, একজন ভারতীয় জ্যোতির্বিদকে আর্যভট্ট, তিনি জন্মগ্রহণ করেন 476 খ্রিস্টাব্দে পাটলিপুত্রে। এই আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয়। আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয়। 2 নম্বর প্রশ্ন আসছে, আর্যভট্ট কতগুলি গ্রন্থ রচনা করেন? এই আর্যভট্ট দুটি গ্রন্থ রচনা করেন। এই আর্যভট্ট দুটি গ্রন্থ রচনা করেন। কি কি? এক আর্যভট্টীয় আর একটা আর্য মহাসিদ্ধান্ত। তারপরেই তোমাদের দেওয়া আছে 1 নম্বর আর্যভট্টীয় আর একটা আর্য মহাসিদ্ধান্ত। এই দুটো গ্রন্থ রচনা করেন কে না আর্যভট্টীয়। 3 নম্বর প্রশ্ন, না আর্যভট্টীয় গ্রন্থটি রচয়িতা কে? না আর্যভট্ট গ্রন্থটি রচয়িতা কে না আর্যভট্ট। এই আর্যভট্টীয় গ্রন্থটা, এই যে আর্যভট্টীয় গ্রন্থটা, এটাই হচ্ছে জ্যোতির্বিদ্যা বিষয়ক প্রাচীন গ্রন্থ। এই আর্যভট্ট গ্রন্থটা কি হচ্ছে, এই আর্যভট্টীয় গ্রন্থটা না জ্যোতির্বিদ্যা বিষয়ক প্রাচীন গ্রন্থ। জ্যোতির্বিদ্যা বিষয়ক প্রাচীন গ্রন্থ কার লেখা? আর্যভট্টের লেখা। 4 নম্বর প্রশ্ন, আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি রচয়িতা কে? না আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি রচয়িতা বরাহমি, সরি আর্যভট্ট। আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি রচয়িতা কে না আর্যভট্ট। এই আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি আবার দুটো ভাগে ভাগ রয়েছে। কি কি না, এক দশগীতিকা সূত্র, আর এটা হচ্ছে কি দশগীতিকা, আর এটা হচ্ছে আর্যাষ্ট শতক। অর্থাৎ এই আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি দুটি ভাগে ভাগ রয়েছে, এক দশগীতিকা আর একটা হচ্ছে কি না আর্যাষ্ট শতক। আর্যাষ্ট শতক। দেখো এই যে দুটো ভাগ বললাম, তাহলে বলছে পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি কটি পরিচ্ছেদে বিভক্ত? দুটি। কি কি? দশগীতিকা সূত্র আর এটা হচ্ছে আর্যাষ্ট শতক। এই যে দশগীতিকা সূত্র, দশগীতিকা এই গ্রন্থটা নামের মধ্যেই রয়েছে। কটা শ্লোক রয়েছে? এখানে 10টি শ্লোক রয়েছে। আর কোন ছন্দে না গীতিকা ছন্দে। অর্থাৎ এই যে আর্য মহাসিদ্ধান্তের দুটো ভাগ, এক দশগীতিকা সূত্র আর আর্যাষ্ট শতক, এই দশগীতিকা সূত্রে রয়েছে বা দশগীতিকাতে রয়েছে 10টি শ্লোক আর গীতিকা ছন্দে লেখা। আর আরেকটা ভাগ রইলো কি, আরেকটা ভাগ রইলো আর্যাষ্ট শতক। আর্যাষ্ট শতক, এই আর্যাষ্ট শতকে রয়েছে কি না 108টি শ্লোক রয়েছে। কোন ছন্দে? আর্যা ছন্দে। আর্যাষ্ট শতক অষ্টশত মানে 108টি শ্লোক রয়েছে। কোন ছন্দে? আর্যা ছন্দে রয়েছে।
পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখো, গণিতপাদ অধ্যায়টি কোন গ্রন্থের অংশ? না গণিতপাদ এই অধ্যায়টি কোন গ্রন্থের অংশ? না আর্য মহাসিদ্ধান্তের অংশ। যদি আর্য মহাসিদ্ধান্তকে একটু ভাঙা যায়, আমরা দেখলাম আর্য মহাসিদ্ধান্ত দুটো ভাগ, একটা দশগীতিকা সূত্র আর একটা আর্যাষ্ট শতক। সেই দশগীতিকা সূত্র আর আর্যাষ্ট শতক, এই আর্যাষ্ট শতকের অংশ হচ্ছে কে? না এই গণিতপাদ। মূলত আর্যাষ্ট শতক যে গ্রন্থটা, এই যে আর্যাষ্ট শতক, এই গ্রন্থটা তিনটে ভাগে ভাগ রয়েছে। কি কি? না এক গণিতপাদ, আর এটা হচ্ছে কি কালক্রিয়াপাদ, আর একটা হচ্ছে গোলপাদ। এই আর্যাষ্ট শতক গ্রন্থটা আবার তিনটা পরিচ্ছেদ রয়েছে, গণিতপাদ, কালক্রিয়াপাদ আর গোলপাদ। তাহলে এই গণিতপাদ অধ্যায়টি কোন গ্রন্থের অংশ? না এখানে যেহেতু আর্যাষ্ট শতক অপশন নেই, আর আর্যাষ্ট শতকের মূল ভাগটা বলছে কি, কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন কোন গ্রন্থের ভাগ? না আর্য মহাসিদ্ধান্ত। তাই এখানে অপশন হবে কি আর্য মহাসিদ্ধান্ত। 7 নম্বর প্রশ্ন দেখো, অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেন কে? না অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেন আর্যভট্ট। তার সঙ্গে এও বলে রাখি, এই দশমিক সংখ্যা, তোমরা জানো দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যা প্রথম ব্যবহার করে কে? না আর্যভট্ট। আর্যভট্ট অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করে, আর্যভট্ট দশমিক সংখ্যা ব্যবহার করে। 8 নম্বর প্রশ্ন, আর্যভট্টের গ্রন্থগুলির একজন টিকাকার কে? না আর্যভট্টের গ্রন্থগুলির টিকাকার কে? না টিকাকার হচ্ছে প্রথম ভাস্কর। এছাড়াও রয়েছে লাটদেব আর লগ্ন রয়েছে। এছাড়াও রয়েছে কি? না লাটদেব আর লগ্ন। তাহলে আর্যভট্টের গ্রন্থের টিকাকার কে? এখানে অপশন প্রথম ভাস্কর। তারপরে দেখো প্রশ্ন রয়েছে কি কালক্রিয়াপাদ, বলছি কি কালক্রিয়াপাদ অংশের প্রতিপাদ্য বিষয় হলো কি? বলছি কালক্রিয়াপাদ অংশের প্রতিপাদ্য বিষয় হলো কি? না সময় বিভাগ ও গণনা। আমরা জানলাম আর্যাষ্ট শতকের তিনটে ভাগ, গণিতপাদ, গণিতপাদে কি রয়েছে? পাটিগণিত, বীজগণিত বিষয়ক আলোচনা রয়েছে বা গণিত বিষয়ক বিভিন্ন আলোচনা রয়েছে। কালক্রিয়াপাদে রয়েছে কি কাল অর্থাৎ সময় বিভাগ ও গণনা। আর্যাষ্ট শতকের তৃতীয় পরিচ্ছেদের নাম কি? না তৃতীয় পরিচ্ছেদের নাম গোলপাদ। 10 নম্বর প্রশ্ন, আর্যাষ্ট শতকের তৃতীয় পরিচ্ছেদের নাম কি? গোলপাদ। এই গ্রন্থে কি রয়েছে? পৃথিবী যে গোলাকার, পৃথিবী যে গোলাকার তার ব্যাখ্যা রয়েছে কোথায়? না এই গ্রন্থে। কোন গ্রন্থে? এই গোলপাদে। তারপরে 11 নম্বর প্রশ্ন, আর্যভট্ট ছাড়া একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী কে? না আর্যভট্ট ছাড়াও একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী হলো কে? না ব্রহ্মগুপ্ত। আর্যভট্ট ছাড়া একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী কে? না ব্রহ্মগুপ্ত। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না তিনি রাজস্থানে। রাজস্থানের কোথায়? না রাজস্থানের ভিনমাল বা ভিল্লমল, ভিল্লমল গ্রামে বা ভিনমাল গ্রামে জন্মগ্রহণ করেছিল। আর তিনি ভিল্লমান বা ভিলমল গ্রামে জন্মগ্রহণ করেছিল, তাই পৃথুদক স্বামী তাকে বলা হয়েছে। তাই কে? না পৃথুদক স্বামী ব্রহ্মগুপ্তকে কি বলেছে? এই ব্রহ্মগুপ্তকে কি বলেছে? না ভিল্ল মলাচার্য। এই ব্রহ্মগুপ্ত কি বলছে? ভিল্ল মলাচার্য। কাকে বলেছে? না ব্রহ্মগুপ্তকে। কে বলছে ব্রহ্মগুপ্তকে? না পৃথুদক স্বামী বলেছে কি? না ভিল্ল মলাচার্য। তাহলে আর্যভট্ট ছাড়া একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী কে? ব্রহ্মগুপ্ত। 12 নম্বর প্রশ্ন, ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থের নাম কি? না ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থের নাম হচ্ছে কি? না ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। এই গ্রন্থটি রচনা করা হয় কত খ্রিস্টাব্দে? 628 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটি রচনা করা হয় 628 খ্রিস্টাব্দে। মাত্র ব্রহ্মগুপ্ত 30 বছর বয়সে, 30 বছর বয়সে এই গ্রন্থটি রচনা করেন। 30 বছর বয়সে এই গ্রন্থটি রচনা করেন ব্রহ্মগুপ্ত। 13 নম্বর প্রশ্ন, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কি বিষয়ক গ্রন্থ? না ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত জ্যোতির্বিজ্ঞান ও কলা বিষয়ক গ্রন্থ। 14 নম্বর প্রশ্ন, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটির অধ্যায় সংখ্যা কত? না ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটির অধ্যায় সংখ্যা 24টি অধ্যায় এবং এখানে 1000টি, 24টি অধ্যায় এবং 1000টি কি রয়েছে? না 1000টি আর্যা রয়েছে। 24টি অধ্যায় এবং 1000টি এখানে কি রয়েছে? না আর্যা রয়েছে। তারপরে 15 নম্বর প্রশ্ন, ব্রহ্ম সিদ্ধান্ত
ও সাকল্য সিদ্ধান্তকে কেন্দ্র করে রচিত গ্রন্থটি কি? না ব্রহ্ম সিদ্ধান্ত এবং সাকল্য সিদ্ধান্তকে কেন্দ্র করে রচিত গ্রন্থটা হলো কি? না ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। এই ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের যে 24টা অধ্যায় রয়েছে তার মধ্যে 12তম অধ্যায় রয়েছে পাটিগণিত বিষয়ক আলোচনা, আর 18তম অধ্যায় রয়েছে বীজগণিত বিষয়ক আলোচনা। পরে আসছি তোমাদের। বলছে কি রয়েছে না এই ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের কততম অধ্যায়ে পাটিগণিতের আলোচনা রয়েছে? না 12তম অধ্যায়ে পাটিগণিতের আলোচনা রয়েছে। আর বীজগণিতের আলোচনা ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের কততম অধ্যায়ে রয়েছে? না 18তম অধ্যায়ে রয়েছে। এই ব্রহ্মগুপ্ত রচিত ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের একটি আরবি অনুবাদ হলো কি? না সিন্ধ হিন্দ, একটি আরবি অনুবাদ। কি? না সিন্ধ হিন্দ, সিন্ধ হিন্দ একটি আরবি অনুবাদ, সিন্ধ হিন্দ। 18 নম্বর প্রশ্ন, খণ্ড খাদ্যক গ্রন্থটির রচয়িতা কে? না খণ্ড খাদ্যক গ্রন্থটির রচয়িতা ব্রহ্মগুপ্ত। তিনি রচনা করেন 665 খ্রিস্টাব্দে। 665 খ্রিস্টাব্দে তিনি এই গ্রন্থটি রচনা করেন। ব্রহ্মগুপ্ত রচনা করেন খণ্ড খাদ্য গ্রন্থটি 665 খ্রিস্টাব্দে। খণ্ড খাদ্য গ্রন্থটি কটি অংশে বিভক্ত? না খণ্ড খাদ্য গ্রন্থটি আবার দুটি অংশে বিভক্ত। 20 নম্বর প্রশ্ন রয়েছে কি? না খণ্ড খাদ্য গ্রন্থের একজন টিকাকার কে? না খণ্ড খাদ্য গ্রন্থের একজন টিকাকার হচ্ছে কি? ভট্টোৎপল। খণ্ড খাদ্য গ্রন্থের একজন টিকাকার কে? না ভট্টোৎপল। তোমায় বললা কি এই যে ব্রহ্মগুপ্ত, এই ব্রহ্মগুপ্ত প্রথম বীজগণিতকে কি বলেছিলেন? না বীজগণিতকে কুত্তক গণিত বলেছিলেন। কুত্তক গণিত বলেছিলেন কে? না এই ব্রহ্মগুপ্ত বীজগণিতকে প্রথম কুত্তক গণিত বলেছিলেন। আর এই বীজগণিত শব্দটি প্রথম ব্যবহার করে কে? না বীজগণিত, এই বীজগণিত শব্দটি প্রথম ব্যবহার করে কে? পৃথুদক স্বামী। পৃথুদক স্বামী, এই বীজগণিত শব্দটি প্রথম ব্যবহার করে পৃথুদক স্বামী। তারপরে প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, খণ্ড খাদ্য গ্রন্থের একজন টিকাকার কে বললাম? না ভট্টোৎপল। 21 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা ও অক্ষাংশের আলোচনা আছে কোন গ্রন্থে? না দ্রাঘিমা ও অক্ষাংশের আলোচনা রয়েছে খণ্ড খাদ্যকে। 22 নম্বর প্রশ্ন, ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা পাওয়া যায় কার গ্রন্থে? না ধনাত্মক এবং ঋণাত্মক রাশির আলোচনা পাওয়া যায় ব্রহ্মগুপ্তের গ্রন্থে। এখানে বলে রাখি না দুটি ঋণাত্মক গুণিতক ঋণাত্মক, অর্থাৎ দুটি ঋণাত্মক সংখ্যার গুণফল সবসময় কি হবে? না সবসময় হবে ধনাত্মক। দুটি ঋণাত্মক সংখ্যার গুণফল হবে সবসময় কি? না ধনাত্মক। তারপরে রয়েছে কি? এই পৃথিবী ও স্বর্গ যে গোল, কে বলেছে? এই উক্তিটা কে করেছে? না ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্ত কি বলেছে? না পৃথিবী ও স্বর্গ, পৃথিবী এবং স্বর্গ গোল, কে বলেছে? না ব্রহ্মগুপ্ত বলেছে। তারপর দেখো বলছে শূন্যস্থান পূরণ। আর্যভট্ট ছিলেন একজন কি? না আর্যভট্ট ছিলেন একজন জ্যোতির্বিদ। আর্যাষ্ট শতক তিনটি কিসে বিভক্ত? তিনটি পরিচ্ছেদে, একটু আগে বললাম, গণিতপাদ, কালক্রিয়াপাদ, গোলপাদ। কে অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেন? আর্যভট্ট অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেন। 4 নম্বর প্রশ্ন, ব্রহ্মগুপ্ত সুপ্রসিদ্ধ আচার্য কিসে? না বীজগণিতে। ব্রহ্মগুপ্ত সুপ্রসিদ্ধ আচার্য বীজগণিতে। তারপর রয়েছে কি? না ঋণাত্মক বা ধনাত্মক ও ঋণাত্মক রাশির গুণফল, ধনাত্মক এবং ঋণাত্মক রাশির গুণফল কি হবে? না ঋণাত্মক হবে। প্লাসে মাইনাসে মাইনাস, এই ধনাত্মক আর ঋণাত্মক রাশির গুণফল ঋণাত্মক হবে। তারপরে বর্তমানে যে বীজগণিত সেটা এসছে কোথা থেকে? না এই ব্রহ্মগুপ্তের ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত থেকে। বর্তমান যে বীজগণিত আমরা দেখি, আমরা পড়ে এসেছি মাধ্যমিকে, আমরা বীজগণিত ছিল, পাটিগণিত, বীজগণিত, সেই বীজগণিত এসছে কোথা থেকে? না এই ব্রহ্মগুপ্তের ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত থেকে। তারপর আসছে কি? স্তম্ভ মেলানো। কি রয়েছে ক স্তম্ভে? গণিত পাদের বিষয়বস্তু, কালক্রিয়া পাদের বিষয়বস্তু, গোলপাদের বিষয়বস্তু আর ব্রহ্ম সিদ্ধান্তের বিষয়বস্তু।
গণিত পাদের বিষয়বস্তু কি? না পাটিগণিতের বিষয়। কালক্রিয়া পাদের বিষয়বস্তু কি? না কালক্রিয়া পাদের বিষয়বস্তু বর্ষ বিভাগ। গোল পাদের বিষয়বস্তু কি? না জ্যোতির্বিজ্ঞান বিষয়ক। আর ব্রহ্ম সিদ্ধান্তের বিষয়বস্তু কি? না গণিত ও জ্যোতির্বিজ্ঞান। তাহলে এখানে অপশন কি হবে? আইডি। আইডি কি রয়েছে? দুটো রয়েছে। তারপর কি? না 2C, অর্থাৎ অপশন এ আইডি 2C, অপশন এ। 2 নম্বর প্রশ্ন, ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের অধ্যায়, খণ্ডখাদ্যকের অংশ, আর্যাষ্ট শতকের অধ্যায়, আর দশগীতিকার শ্লোক সংখ্যা। ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের অধ্যায় কটা? না 24টা। খণ্ডখাদ্যকের অংশ কটা রয়েছে? দুটো। আর্যাষ্ট শতকের অধ্যায় রয়েছে 3টে অধ্যায় বা পরিচ্ছেদ, আর দশগীতিকার শ্লোক সংখ্যা রয়েছে 10টি। এখানে অপশন কি হবে? আইসি। আইসি একটাই রয়েছে, অপশন সি। তারপর রয়েছে বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। কি রয়েছে? না বিবৃতি কি রয়েছে? আর্যভট্ট প্রাচীন ভারতীয় সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা, কারণ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের প্রকৃত কারণ তিনি প্রথম নির্দেশ করেন। দুটোই ঠিক এবং একে অপরের কারণ। তারপর রয়েছে কি? বীজগণিত, ব্রহ্মগুপ্ত বীজগণিত আচার্য নামে পরিচিত। কারণ বলছে কি? না বীজগণিতের ধনাত্মক ও ঋণাত্মক রাশি ও তার প্রয়োগ সম্পর্কিত আলোচনা ব্রহ্মগুপ্তের গ্রন্থে লিপিবদ্ধ। ঠিক, দুটোই ঠিক এবং কারণ, অপশন এ। তারপর চার্ট রয়েছে, ডায়াগ্রাম রয়েছে, প্রদত্ত চার্ট বা চিত্র দেখে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে। ব্রহ্মগুপ্ত রচিত জ্যোতির্বিজ্ঞান ও গণিত বিষয়ক গ্রন্থটি কি? ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত সম্পর্কে সঠিক তথ্যচিত্র। খণ্ডখাদ্যক, এটা তো নয়ই। আর্যভট্ট, আর্যভট্ট তো হবেই না, ব্রহ্মগুপ্ত বলে দিয়েছে। তারপর কি রয়েছে? না অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ, এটা কে করেছে? এটা তো আর্যভট্ট করছে, অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ। তাহলে আরেকটা বাকি রইল কি? না ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কটা অধ্যায়? 24টা অধ্যায়। আমি একটু আগে বলেছিলাম 24টা অধ্যায়, 1000 আর্যা রয়েছে। সত্য মিথ্যার বিকল্প কি রয়েছে? আর্যভট্ট ছিলেন একজন বিখ্যাত চিত্রকর, ভুল। ব্রহ্মগুপ্ত ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, এটা ঠিক। খণ্ডখাদ্যক গ্রন্থটি ব্রহ্মগুপ্তের রচনা, এটাও ঠিক। আর্যভট্ট রচিত একটি গ্রন্থ হলো বৃহৎজাতক, এটা ভুল। তাহলে কি হবে? না 2, 3 ঠিক, 2, 3 ঠিক, 1, 4 ভুল, অপশন বি। তারপর রয়েছে ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের অধ্যায় সংখ্যা 24টি, এটা ঠিক। ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের শ্লোক সংখ্যা 1011টি, এটা ভুল। কালক্রিয়া পাদ অংশে বর্ষ বিভাগে উল্লেখ আছে, এটা ঠিক। গণিত পাদ অংশে পাটিগণিত বিষয়ক আলোচনা আছে, এটাও ঠিক। তাহলে এবারে 1, 3, 4 ঠিক, 1, 3, 4 ঠিক, 2 মিথ্যা, অপশন ডি। ঘটনাক্রম বলছে, ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি কি রয়েছে? না ব্রহ্মগুপ্ত 598 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। আর্যভট্টের গ্রন্থটি 499 খ্রিস্টাব্দে লেখা হয়। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত রচিত হয় 628 খ্রিস্টাব্দে, আর আর্যভট্ট জন্মগ্রহণ করে 476 খ্রিস্টাব্দে। সাল উল্লেখ করা আছে মানে ঘটনাক্রম খুবই সহজ। তাহলে প্রথম 476 কম সাল, তাহলে এটা 1 নম্বর। তারপর রয়েছে কি? না 499, এটা কম সাল, তাই এটা 2 নম্বর। তারপরে 598, এটা আছে 3 নম্বর, আর এটা 4 নম্বর। অর্থাৎ কি হবে প্রথমে? না আইভি, তাহলে অপশন বি। তারপরে হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদ পড়ে প্রশ্নগুলো উত্তর দাও। ভারতের জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আর্যভট্ট একজন উজ্জ্বল নক্ষত্র। তার জন্ম 476 খ্রিস্টাব্দে। তিনি কুসুমপুরের অধিবাসী ছিলেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন। শিক্ষা শেষে নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। সেই কুসুমপুর হলো বর্তমান যুগের কি? বিহার, উত্তরপ্রদেশ, পাটনা, দিল্লি। পাটনা। আর্যভট্ট মারা যান কত খ্রিস্টাব্দে? 550 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে আরেকটা অনুচ্ছেদ, না ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটি 24টি অধ্যায়ে বিভক্ত। গ্রন্থটি ব্রহ্ম সিদ্ধান্ত এবং সাকল্য সিদ্ধান্তের উপর ভিত্তি করে রচিত। এই গ্রন্থে 12 অধ্যায়ে পাটিগণিত এবং
অষ্টাদশ অধ্যায়ে বীজগণিতের আলোচনা পাওয়া যায়। অন্যান্য অধ্যায়গুলিতে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আলোচনা বর্তমান। এই ব্রহ্মগুপ্তের পিতার নাম কি? না, ব্রহ্মগুপ্তের পিতার নাম জিষ্ণুগুপ্ত। আর ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটি আরব দেশে কি নামে পরিচিত আমি বলেছিলাম একটু আগে, না সিধ হিন্দ। আরব দেশে পরিচিত সিধ হিন্দ নামে। এই হলো তোমাদের আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা। আমি প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে দিয়েছি। এই প্রশ্নগুলো বা এই আনুষঙ্গিক যে প্রশ্নগুলো বললাম, এইগুলো করলে তোমরা এখান থেকেই পরীক্ষায় কমন পাবে, এর বাইরে থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়বে না। তাই তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলো ভালোভাবে অভ্যাস করে যাও, দেখবে পরীক্ষায় এগুলোর মধ্যেই পেয়ে যাবে। আশা করি প্রত্যেকে আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিনে আমি তোমাদের কারক বিভক্তির গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আলোচনা করব।